প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। আজ আমরা কথা বলবো হকির আবাহনী মোহামেডানের দ্বৈরথে চরম উত্তেজনাপূর্ণ অলিখিত ফাইনাল বা সেমিফাইনাল যেটাই না বলি, সেখানে বেশ রোমাঞ্চ ছড়িয়ে শেষ পর্যন্ত আবাহনী পিছিয়ে থেকেও জিতেছে আম্পায়ারদের সিদ্ধান্তের কারণে, কারণ মোহামেডান খেলতে চায়নি। এটা নিয়ে পেন্ডিং আছে ইস্যুটা, আসলে কি কোন দিকে যাচ্ছে, মেইনার্স না আবাহনী হচ্ছে চ্যাম্পিয়ন। তার সঙ্গে যোগ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের ঢাকা প্রিমিয়ার লিগের অনেক অংশ নিয়ে এখনও মানে চ্যাম্পিয়নশিপের দিকে আবাহনী এগিয়ে গেছে অনেকটাই। বাংলাদেশ টিমের কন্ডিশনিং ক্যাম্প বা তারা চট্টগ্রামে যাচ্ছেন সামনেই, অলরেডি বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা তাদের ফিটনেসের একটা ধাপ পার করে এসছেন। এসব নিয়েই কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি আছেন। দুজনেই তাদের স্ব ক্রীড়াক্ষেত্রে, ক্রীড়া সাংবাদিকতার ক্ষেত্রে যথেষ্ট পরিচিত মুখ। রায়নান মুগনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, এবং মাঝারুদ্দিন আমি এখন ধারাভাষ্য, আন্তর্জাতিক ধারাভাষ্যেও তিনি ব্যস্ত সময় পার করছেন ক্রীড়া সাংবাদিকতার পাশাপাশি। দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। শুভেচ্ছা, সালাম। আমরা রায়ন ভাই, যেহেতু আপনি টার্ফের হকি স্টিকের যে হকি এবং হকি স্টিকের সঙ্গে বলের যে সংঘর্ষ, সেটা আসলে প্লেয়ারদের সঙ্গে সাংঘর্ষিক একটা রূপও পেয়েছিলাম আমরা। এই 3 দিনের আগের গল্পটাই বলছি। মানে চ্যাম্পিয়নশিপটা কি মোহামেডান মানে একটু কি মাথা ঠান্ডা করলে নিজেরা নিজেদের কাঁধে নিয়ে নিতে পারতেন, মানে ওইখানে সেলিব্রেট করতে পারতেন কিনা? আপনার কথার সাথে যেটি মানে আসলে এটির কোনো উপসংহার, আমরা একটা ডেডলাইন বলবো না যে আমরা একটা ডেডলাইন টানবো বা কিছু একটা টানবো, যে কিছু একটা, সেটার কোনো উপসংহার পাচ্ছি না। খেলার বাকি ছিল 17 মিনিট। হকির মতো একটা হাই ইন্টেন্সিটি গেমে আসলে একজন, ওদের কিন্তু একজন, আবাহনের একজন, মানে আবাহনের প্লেয়ার 10 জন, এদের 9 জন। এটা খুব বেশি বড় ফ্যাক্টর না, আবার একদিকে বড় ফ্যাক্টর, কারণ একটা পুরো কোয়ার্টার 15 মিনিট বাকি ছিল, এবং ফোর্থ কোয়ার্টারটা হকিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেখানে প্রেসিংটা বেশি হয়, এনার্জি লেভেলটা সবচেয়ে বেশি হয়। এখন কি হতো সেটা তো সেই প্রশ্ন তো আসলে কি, মোহামেডান সেই সুযোগটা রাখেনি, কিন্তু একটা উইনিং টিম যারা 2-0 ডাউন ছিল, সেখান থেকে 3-2 তার টেম্পোটা তাদের পক্ষে ছিল, এবং তারা যে এখানে রিফিউজ টু প্লে করবে, এটা আসলে অভাবনীয়, এবং এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে হয়নি, কেন জানি না। আমার কাছে যদি মনে হয় যে আসলে খেলাটা তারা চালিয়ে যেতে পারতো, এবং তাদের যে অবজেকশন, কারণ হকি লিগে অনিয়ম, অরাজকতা এবং অভিযোগ, এটার কোনো শেষ নেই। এই পর্যন্ত যা হয়েছে সব কিছুই কেন, এখন যদি আপনি বলেন কাঠগড়ায়, কিন্তু সবাই দাঁড়াতে হবে, প্লেয়ার দাঁড়াতে হবে, ক্লাব দাঁড়াতে হবে, ফেডারেশন দাঁড়াতে হবে, লিগ কমিটি দাঁড়াতে হবে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই এক একটা করে খুঁত, এক একটা করে আমরা যাকে বলি উইকনেস, সেই উইকনেস, দুর্বলতাগুলি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আছে। তো সেই ক্ষেত্রে যেটি হলো, যে আমি যেটি বলবো, যে প্রথম জিনিসটা, আপনি যদি খেলোয়াড়দেরকে উৎসাহ যদি দেখাই, যে দে আর দ্য ভেরি মাচ পার্ট অফ দ্য গেম। কথা হচ্ছে খেলোয়াড় ছাড়া, খেলোয়াড়রা কেন এরকম করবে? তাদের কি তাদের ফেলো প্লেয়ার্সের প্রতি রেসপেক্ট নাই? আবাহনী মোহামেডান তার আরেকদিন, কয়েক মাস পরেই হয়তো তারা একসাথে ন্যাশনাল টিমে খেলবে। তারা যে ডাগ আউট থেকে আসলো, এখানে কারা দায়ী? এখানে ফেডারেশনের যে কর্মকর্তারা, এখন যদি কর্মকর্তারা, ক্লাব কর্মকর্তা যদি আপনাকে সবসময় এরকম একটা পরিবেশ সৃষ্টি করে রাখেন যে সবসময় তারা উত্তেজিত, এবং কোনো রকমেই, যেমন মোহামেডান তার আগের দিন সংবাদ সম্মেলন করে বললো তারা খেলবে না। এখন কথা হচ্ছে যে দুনিয়ার সর্বক্ষেত্রে এটা নিয়ম, যে 3টি হলুদ কার্ড পেলে আপনি পরবর্তী ম্যাচ খেলতে পারবেন, সেটা তাদের অজানা কথা না। কিন্তু তারপর সেটা নিয়েও আমাদের একটা বেশ সাসপেন্স একটা মুড ছিল, তারা মাঠে নামবে কি, টার্ফে নামবে কি নামবে না, এটা নিয়ে সেই বিকেল থেকে ক্যামেরা ছিল। এটারই একটা বই প্রকাশ। কিন্তু খেলোয়াড়রা কি যখন মাঠে নামলেন, তারা কি মেন্টালি, যে আমাদের যে মেন্টাল ফ্রেমটা আছে, সেই মেন্টাল ফ্রেমটা কি পুরোপুরি স্পোর্টিং ছিল? তারা আগে থেকেই উত্তেজিত যে আমরা খেলবো না, আমাদের প্লেয়ার নেই। রাসেল মাহমুদ জিমিকে কেন্দ্র করে 2018 সালে একটা টুর্নামেন্ট খেলেনি মোহামেডান। তো এইটা তো ট্র্যাক রেকর্ড তাদের। শেষ পর্যন্ত তারা খেললেও তারা ভালো করলো, ভালো করে সব কিছু হলো। কিন্তু কথা হচ্ছে যে এখন পর্যন্ত যে এই ম্যাচের পরিপ্রেক্ষিতে শিরোপা কার ঘরে যাবে সেটি এখন অনির্ধারিত, এবং সামনে সপ্তাহে, মানে কয়েকদিনের মধ্যেও জিনিসটা হচ্ছে না। মানে আগামী মাসে গিয়ে পুরো আমরা একটু দেখে আসতে চাই যে ফেডারেশন বা সংশ্লিষ্ট যে দুটো ক্লাব, মানে শিরোপা প্রত্যাশী, যাদের আসলে প্লে অফ খেলার কথা, তারা কি ভাবছে। অবশ্যই আমরা যুগ্ম চ্যাম্পিয়নশিপ মানে আগ্রহী না। যদি খেলাতে আমরা হেরেও যাই, সেটা আমরা মেনে নেব, কিন্তু এই পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি আসলে আগামীকালকে আমাদের পক্ষে, আবাহনী ক্লাবের পক্ষে খেলা সম্ভব না। তার প্রেক্ষিতে আমরা অলরেডি ফেডারেশনকে একটা চিঠি দিয়ে অবহিত করেছি সেই বিষয়টা। লিগ কমিটি একটা সিদ্ধান্ত নেবে, লিগ কমিটি যদি সেই সিদ্ধান্তটা ঠিক মতো নিতে না পারে, তাহলে হয়তো বা ফেডারেশনে যাবে। সেক্ষেত্রে 2, 4, 5, 7 দিন তো লাগতেই পারে। রায়ন ভাই, মানে এই জিনিসটা একটু পিকিউলিয়ার। মানে একটা জিনিস কনক্লুশন, আপনি প্রথমে বলেন যে উপসংহারে কোথায় কীভাবে পৌঁছাবো, মানে আমরা কিন্তু এটা মানে ওপেন সিক্রেটের মতো আমরা জানি, দুই দলই কিন্তু মোটামুটি নিজেদের মধ্যে এক ধরনের নেগোসিয়েশন হয়ে গেছে যে
জয়েন্ট চ্যাম্পিয়নে তারা খুব খুশি থাকবে, একটা ম্যাচ না খেলতে হলে প্লে অফ তারা খেলতে চায় না। আসলে এটা আসলে স্পোর্টিং যে স্পিরিটের কথাটা মুখে বলছে এক, ভেতরের খবরটা আবার একটু অন্যরকম। আলটিমেটলি কোন দিকে গিয়ে দাঁড়াচ্ছে? স্পোর্টিং স্পিরিট যদি আপনি বলেন, তার থেকে বেশি দাঁড়াচ্ছে সার্কামস্ট্যান্স ফর দ্য টাইম বিং। পরিবেশ এবং পারিপার্শ্বিকতা দুটো জিনিস আছে। একটি ম্যাচ খেলার জন্য আপনি এখন টিম ছেড়ে দিয়েছেন, খেলোয়াড়রা সবাই চলে গেছে, বিদেশি খেলোয়াড়রা চলে গেছে। আপনি একটা ম্যাচ খেলার জন্য বিদেশি খেলোয়াড় 4 জনকে আনা, আবার সব পুরো টিমটাকে অ্যাসেম্বল করা এবং কমপক্ষে 8-10 দিনের প্রিপারেশন দুটো টিমের জন্যই। এটা যদি করতে চান, আমি যেটা বলি, আমার কাছে যেটা মনে হয়, একটা ম্যাচের জন্য আবার 5 থেকে 10 লক্ষ টাকা প্রতি টিমের খরচ হবে। কিন্তু কথা হচ্ছে যে ওই ম্যাচে এখানে শেষ নেই। আপনি কথা হচ্ছে যে ফেডারেশন তাহলে এখানে কি করলো? আজ 19 তারিখ 20 তারিখে বিমান বাহিনীর খেলোয়াড়রা বিদেশে চলে যাবেন, একটা আগে থেকে জানা ছিল। তা আপনার তো 19 তারিখে আপনার লিগ শেষ হচ্ছে, আপনার বলছেন যে আপনারা এখানে কোনো জয়েন্ট চ্যাম্পিয়নশিপ বা যুগ্ম চ্যাম্পিয়নশিপের কোনো অবকাশ নেই। তাহলে আপনারা প্লে অফের দিনটা ফেডারেশন রাখলো না কেন? হ্যাঁ, ফেডারেশন 19 তারিখে লিগ শেষ করে তারা বিমান ফেডারেশন কি ধরেই নিয়েছিল যে এটা তো একটা রেজাল্ট হচ্ছেই। হ্যাঁ, তা এইটা জিনিস তাদের দুর্বলতা না। বিমান বাহিনীর প্রধানই এখন হকি ফেডারেশনের সভাপতি, রাইট? তাদের টিমকে তো নাড়াচড়া করা যাবে না। কিন্তু আপনি যখন জানেন যে বিমান যদি তারা সমান, এবং কথা হচ্ছে যে প্রায় 1 সপ্তাহ 10 দিন আগে থেকে এরকম একটা ধারণা, যেদিন মেরিনার্স যখন মোহামেডানকে হারিয়ে দিল তখন থেকে কিন্তু সেই সম্ভাবনাটা জাগ্রত হয়েছে যে শেষ খেলায় মেরিনার্সের সহজ 2 প্রতিপক্ষ, তারা কিন্তু 37 পয়েন্টে শেষ করবে অন্তত 5-6 দিন আগে। তখন ফেডারেশনের কি দায়িত্ব ছিল না তারা যে ফিকচারটা চেঞ্জ করে? কারণ প্লে অফ তো হকি তো পরের দিন খেলে, তারা একটা দিনও 19 তারিখেই খেলা শেষ হবে, তাই প্লে অফ হবে কবে? সেই জিনিসটা ফেডারেশন রাখেনি কেন? এখানে আরেকটি বড় মজার কথা হচ্ছে যে লিগ কমিটি কিভাবে এই টুর্নামেন্ট, এত বড় লিগটা, দেশের সবচেয়ে বড় লিগটা চলমান রেখেছে, যে এটা রোলিং করেছে, সেটা আমার অজানা। কারণ লিগ কমিটির সম্পাদক যাকে বানানো হয়েছে তার প্রতি সব রকম শ্রদ্ধা রাখি, জানাতে পারি কার্যকরী সময়ে তার থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা একটি কার্যকরী সিদ্ধান্ত কিন্তু মাঠে আমরা পাইনি। এইবার লিগে যা হয়েছে তা বিশ্ব রেকর্ড। ইফতারের জন্য 2 দলের সম্মতিতে খেলা ড্রতে শেষ হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম রেকর্ড বিরল। আমার একটা কোয়েশ্চেন ছিল রায়হান ভাই, আমি খুব একটা হকি ফলো করি না, বাট রিসেন্টলি একটা হকি ফাইনালে গিয়েছিলাম, তো ওখানে প্রায় 7-8 মিনিট 10 মিনিট খেলাটা বন্ধ ছিল। মানে তখন আমি জিজ্ঞেস করলাম যে কি হচ্ছে, আমাকে বলতে এটা তো খুবই রেগুলার ব্যাপার, এটা তো খুবই কমন, হকিতে তো এরকম প্রায়ই হয়। রায়হান ভাই, আমার কোয়েশ্চেন হচ্ছে যে এই ডিসিপ্লিনারি ইস্যুটা কি একটা ইস্যু কিনা, যেখানে প্লেয়াররা সেই অধ্যত্ত আচরণ বা মাঠের মধ্যে যেরকম মারামারির সাথে লিপ্ত হয়, এই জায়গাটায় কি হকি ফেডারেশনের কাজ করাটা আরো বেশি ইম্পর্টেন্ট কিনা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মাঝারের প্রশ্নের সঙ্গে সংযুক্ত করতে চাই, ধন্যবাদ জানাবো। সংযুক্ত করতে যাচ্ছি যে এইভাবে চলতে থাকলে আসলে তরুণ প্রজন্ম বা যারা, আমরা জানি যে মতিঝিল পাড়ার আশেপাশে যে কটা রেডিয়াস, পুরান ঢাকা বা বেশ কিছু এলাকা থেকে আসলে হকির কালচারটা এখনো রয়ে গেছে বাংলাদেশে। মানে এটা কি এনকারেজিং কিনা? এইরকমভাবে যুদ্ধংদেহী ভঙ্গিতে যদি সবসময় হকির মীমাংসা হইতে হয় টেবিলে, তাহলে কি আসলে এটা কি খুবই আপনার কথার সাথে কোনো রকমের অপমত করার কোনো অবকাশই নেই, কারণ এটি নেতিবাচক প্রভাব পড়বেই। এবং আমার কথা হচ্ছে যে স্পন্সর, এখন হকিতে স্পন্সর কিন্তু খুবই অভাব, এবং এবার যা ঘটেছে এবং পরবর্তীতে যা ঘটতে যাচ্ছে, যে স্পোর্টিং স্পিরিটের আলোকে যেখানে পড়ে না, সেখানেও কিন্তু স্পন্সররা খুব এগিয়ে আসবে বলে মনে হয় না। মাজারুদ্দিনের সাথে যে প্রশ্নটা, সেটি হচ্ছে যে প্রথম কথা আমি আগে বলেছি, খেলোয়াড়দের সেলফ রেসপেক্টটা কেন কমে গেছে, সেই জিনিসটার জন্য হকি কর্মকর্তারা অনেক দায়ী। তারা নিজেদেরকে ক্লাব মানেই যে কোনো মূল্যে জিততে হবে, যে কোনো মূল্যেই শিরোপা জিততে হবে, সেখানে যেই মেসেজটা প্লেয়ারদের মধ্যে ইনসার্ট করেন, তা আসলে তা কিন্তু পুঞ্জীবিত হয়ে আবার বই প্রকাশ হয়। তা ডাগ আউট থেকে যখন মোহামেডান প্লেয়াররা ছুটে গেলেন, সেখানে তো কর্মকর্তারা ছিলেন। মোহামেডানের ম্যানেজার কিন্তু একজন জাতীয় দলের খেলোয়াড়, এবং তার সময় তিনি খুব ভালো খেলোয়াড় ছিলেন, আজবুল হক প্রিন্স। তারা কি আটকাতে পারতেন না? ডাগ আউট থেকে প্লেয়াররা ছুটে গিয়ে অনফিল্ড প্লেয়ারদেরকে সাথে মারামারি করছে, এটা হলো একটা কথা। এবং এখানে যে খেলা হয়, অদৃশ্য যেই একটা অলিখিত চুক্তি হয়, যে ফেডারেশনে যখন আসে নির্বাচন হয়, তখন বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা একজোট হয়ে তারা, এবং এখানে নেতৃত্বে মনে হয় আবাহনী এবং মেরিনার্স দুজনেই খুব উদ্যমী ভূমিকা পালন করে বলে অবশ্যই পালন করেন, এবং তারা ওখানে ঠিক হয়। তখন খেলোয়াড়দের কিন্তু একটা পিছনে একটা যাকে আশ্বাসের জায়গা থাকে, যে আমাদের কর্মকর্তারা কিন্তু ফেডারেশনে আছেন, আমাদের কিন্তু শাস্তি হওয়ার সম্ভাবনা নেই। দৃষ্টান্তমূলক শাস্তি যদি ফেডারেশন একটিবারও নিত, যে এই খেলোয়াড়রা ডিসিপ্লিন ভঙ্গ করেছেন। এবং সেই সাথে আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, যে আমাদের টপ খেলোয়াড়রা সবাই কিন্তু এখন বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী
এবং এদের সাথে সম্পর্কিত এবং সবাই সেখানে চাকরি করেন। আমি আজকে এই টক শোর মাধ্যমে যেটা বলতে চাবো যে এই খেলোয়াড়রা যদি ইনডিসিপ্লিন করেন, এখন আমি যদি বলি আমার নৌবাহিনীর খেলোয়াড় এখন কিন্তু হকি ফেডারেশনের থেকে নৌবাহিনীর খেলোয়াড় হিসেবে বেশি তারা অনেক বেশি অ্যাফিলিয়েটেড। সেই অ্যাফিলিয়েটেডের একটি বহিঃপ্রকাশ হতে পারে যে সেখান থেকেও একটি নির্দেশনা আসতে পারে যে আমার অধীনের খেলোয়াড়রা, আমার অধীনস্থ খেলোয়াড়রা যদি কোনো বিশৃঙ্খল আচরণ করে, উচ্ছৃঙ্খল আচরণ করে, তাদেরকে কিন্তু শাস্তি পেতে হবে। হকি ফেডারেশন যদি এই উদ্যোগগুলি নেয় তা আমি বলবো যে আসলে এই জিনিসগুলি আস্তে আস্তে অনেক কমে যাবে এবং আমি বলবো এটার বহিঃপ্রকাশ যে হবে এবং এটি দিয়ে পরবর্তীতে কিন্তু একটা ইনস্ট্যান্ট বা দৃষ্টান্ত স্থাপন করা যেতে পারে। আমার কোশ্চেন ছিল রায়হান ভাই যে এই যে খেলার বাইরের যে খেলাগুলো হয়, মারামারি, ইনডিসিপ্লিনেট, এটার জন্য তো আমাদের গেমের উপর তো ইম্প্যাক্ট পড়ছে। আমরা ইন্টারন্যাশনালে যখন খেলতে যাই আমরা তো কম্পিটই করতে পারতেছি না। তো আপনি তো ইন্টারন্যাশনাল হকিতে গিয়ে তো মারামারি করতে পারবেন না। মানে এটা হচ্ছিল আপনার ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর এগেইনস্টে যে অভিযোগটা উঠে যে বেশ কয়েকটা এলবিডব্লিউ সিদ্ধান্ত হয়তো বা আবাহনীর পক্ষে চায়, ব্যাপারটা কি ওরকম আপনি মানে প্রজেক্ট করতে যাচ্ছেন? আমি বলছি যে মানে আমরা একটা সময় খুব ভালো জায়গায় ছিলাম, আমরা অফ এয়ারে কথা বলছিলাম, তো কি হলো যে হোয়াট ওয়েন্ট রং যে আমাদের হকিটা নিচের দিকে যাচ্ছে, যেখানে অন্যান্য যেখানে সাবকন্টিনেন্টের ইন্ডিয়া, পাকিস্তান, দে আর স্টিল দেয়ার। আপনি বলছিলেন টপ 6-এ থাকলে অনেকগুলো খেলা ইন্টারন্যাশনালি ইনভিটেশন পাওয়া যায়। সো এই ক্ষেত্রে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ভালো করতে হলে তো লোকালি তো ডোমেস্টিক হকিটাকে আরো ইমপ্রুভ করা খুব। প্রথম কথা হচ্ছে যে লিগটাই হয় অনিয়মিত এবং এখানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, একটা ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার বা অর্থনৈতিক অবকাঠামো, সেই অর্থনৈতিক অবকাঠামো কিন্তু হকির অনেক দুর্বল। তবুও বলবো যে হকি টিম কিন্তু খুব বেশি খরচ নেই। ফুটবল এবং ক্রিকেটের তুলনায় হকির খরচ অনেক কম। সেটা বাংলাদেশের যে পারিপার্শ্বিকতা সেখানে সুন্দরভাবে করা যায়। আপনি যেটি বললেন যে হকির যে আমাদের যে কাঠামোটা, অর্গানোগ্রাম, সেখানে যে ফেডারেশন, ক্লাব এবং খেলোয়াড় সবার সাথে যে একটা হারমোনি, যে সংযোগটা কিন্তু কিছুই নেই। খেলার বাইরে কর্মকর্তা খেলোয়াড়রা তাদের যে কিছু দায়িত্ব আছে, আমি একজন খেলোয়াড় এবং সেই খেলোয়াড় হিসেবে আমি যে বলবো যে আমার হকির উন্নয়নের জন্য যেই পরিমাণ ইনপুটটা আমার দেওয়া দরকার, যে অবদানটা আমার রাখা দরকার, কেউ সেখানে কিছুই হচ্ছে না। আর আমাদের আমি যেটা বলছি, হকি ছিল আমাদের অপার সম্ভাবনাময় খেলা, যেখানে এশিয়ান টপ 6-এ থাকা বাংলাদেশের জন্য কোনো ব্যাপারে ছিল না। কিন্তু নেক্সট জেনারেশন আসছে না এবং কথা হচ্ছে জিমি, সারোয়ার, রোম্মান, চয়ন এরা চলে গেছেন। এদের যে একটা ভ্যাকেট অলরেডি যে একটা শূন্যস্থান হচ্ছে, সেই শূন্যস্থান কিন্তু পূরণ হচ্ছে না। সামনে সেটা আমরা আরও দৃশ্যমান হবে এবং বাংলাদেশ হকির জন্য সেটি হবে খুবই একটা দুঃখজনক ঘটনা। এবং দৃশ্যমান কিন্তু ক্রিকেটেও বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে বেশ নতুন ইনক্লুশন এসছে, মুস্তাক আহমেদ বাংলাদেশ ক্রিকেট টিমের স্পিন কোচে। আমরা একটু দেখে আসতে চাই আসলে সাম্প্রতিক ক্রিকেটের কিছু ঘটনা। ঢাকা প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে অলরেডি, আবাহনী সুপার লিগে একটা ম্যাচ দূরে আছে যেটা আমরা বলছিলাম, একটু দেখে আসতে যাচ্ছি। খালেদ মাহমুদ সুজনের সঙ্গে কথা বলছিল, কি বলছিল? পারিবারিক কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ায় যেতে হয়েছিল চন্দিকা হাথুরুসিংহকে। 27 মার্চের সেই হুট করে চলে যাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বই শেষ, সুপার লিগ শুরুর অপেক্ষা। হাথুরুসিংহ যখন বাংলাদেশে ফিরছেন তখন সুপার লিগের ম্যাচগুলো দেখা বাদ দিয়ে তাকে ব্যস্ত থাকতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20-র জন্য দল গুছানোতে। স্কোয়াড ঘোষণা কোচ কোন ভিত্তিতে করবেন সেটা নিয়ে সংশয় আছে মাহমুদের। এখন যেমন আমাদের ন্যাশনাল টিমের কোচরা আসেন, সিরিজ করেন, চলে যান, ছুটিতে যান, এইটা হইলে আর হবে না। তো এইটাই ক্রিকেট অপারেশনকে আমার মনে হয় যে আরেকটু স্মুথলি হ্যান্ডেল করা উচিত আমাদের। যে তাদেরকে যেমন এই যে মানে আপনি বিপিএলের সময় আমাদের হেড কোচ ছিলেন না দেশে, প্রিমিয়ার লিগের সময় উনি দেশের নাই, তো এই সময়গুলোতে ওনার খেলা দেখাটা খুব জরুরি ছিল বলে আমি মনে করি। আপনি তো আর বাইরে থেকে ফরেন প্লেয়ার আইনা ন্যাশনাল টিমে খেলাতে পারবেন না। আপনি দেশের ক্রিকেট দেখতে হলে আপনার দেশের খেলা দেখতে হবে। দেশে প্রিমিয়ার লিগ, বিপিএল, এনসিএল, ফেনসিএল যা আছে, এটা আপনি যদি আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেটের প্লেয়ার খুঁজেন, আপনি গো অ্যান্ড সি ফার্স্ট ক্লাসের 3-4টা ম্যাচ দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা দেখতে তো বেশি সময় লাগে না। মাহমুদ তো শুধু ক্রিকেট পরিচালকই নন, ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যানও। দিন কয়েক আগে পাকিস্তানের সাবেক স্পিনার ও কোচ মুস্তাক আহমেদকে বিশ্ব টি-20-র জন্য নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় দলে। এই সংক্ষিপ্ত সময়ে পাকিস্তানের এই সাবেক রিশাদের মতো তরুণকে নিয়ে কি করতে পারবেন সেটা জানা নেই মাহমুদের। আমি তো জানি না কতদিনের কন্ট্রাক্ট, জাল ভাই বলছিলেন যে 2 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত নিয়েছেন, অথবা আরও বড় চিন্তা আছে। আমি আশা করি উনি লম্বা সময় জন্য বাংলাদেশে থাকবেন এবং ডেফিনেটলি উনিতে আসলে আমাদের জন্য অনেক কাজে হবে। আমি মনে করি স্পিনারদেরকে ওনার এক্সপিরিয়েন্সটা, ওনার প্লেয়িং এক্সপিরিয়েন্স, ওনার কোচিং এক্সপিরিয়েন্স ভেরি ভেরি স্ট্রং। তো এটা করলে আমাদের মনে হয় যে আমাদের এই একটা জায়গায় যে দুর্বলতা, আমাদের লেগ স্পিনার বেরোচ্ছে না, এই কথাটা থেকে আমরা একটু মুক্তি পাবো হয়তো। বা রিশাদ তো আছেই, সাথে আমাদের আরও অনেক লেগ স্পিনার। এবং আমি বলি বাংলাদেশে এখন অনেক লেগ স্পিনার আছে, আসলে আমাদের খুঁজতে হবে না, রেডি আছে অনেক ছেলে, খেলা আমাদের প্রিপারেশন দরকার। স্থানীয় টুর্নামেন্টগুলো দেখার বিষয়টি তাই থাকছে আরও প্রাসঙ্গিক। না হলে দল নির্বাচনে
একটু এদিক সেদিক হলে সমালোচনার তীর ছুটে যাবে শুধু নির্বাচকদের দিকেই। মানে স্পিনার আছে কিনা, লেগ স্পিনার একজন আপনি ছিলেন, আন্ডার 17 খেলেছেন এক সময়, মানে এই কোশ্চেনটা নিয়ে মানে আমি এখন করব, অ্যান্সারগুলো আমি বিরতির পর নিয়ে আসবো। মাঝার লেগ স্পিনার, আপনি নিজেও লেগ স্পিন করতেন এক সময়, আসলে লেগ স্পিন নিয়ে যত কথা বলা হয় সেটা কি খুব বেশি বলা হয় কিনা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ক্রীড়া সাংবাদিক হিসেবেও আপনার কাছে কোশ্চেনটা ছিল যে আসলে লেগ স্পিন নিয়ে কথাটা বেশি হয় কিনা? দেখেন, আমাদের কনটেক্সটে তো একটু হওয়াটাই স্বাভাবিক, কারণ ওয়ার্ল্ডের অন্য টেস্ট প্লেয়িং নেশনগুলো যদি আমরা তাকাই, যে দে অল হ্যাভ আ লেগ স্পিনার, যে এস্টাবলিশ লেগ স্পিনার। আমাদের কনটেক্সটে আমাদের কখনোই ছিল না একজন স্পেশালিস্ট লেগ স্পিনার যদি বলি। জুবাইর হোসেন লিখনের কথা বলা হয়, বাট হি ফেডেড অ্যাওয়ে। এখন যে সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে রিশাদকে ম্যাচ খেলানো হচ্ছে। আমরা রিসেন্টলি এসেই কিন্তু হাতুরু সিংয়ে তাকে নিয়ে ডিরেক্টলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলাচ্ছেন। এই লিগে কিন্তু তিনি 23টা উইকেট নিয়েছেন, আজকে 4টা উইকেট নিয়েছেন। সো যত বেশি ম্যাচ খেলবে তত বেশি একজন লেগ স্পিনারের জন্য কিন্তু বেশি জরুরি হয়ে যায়। আমাদের লিগের কনটেক্সটে হয় যে টিমগুলো ভয় পায় যে একজন লেগ স্পিনার একটু রান দিবে, একটু মার খাবে, কিন্তু উইকেটটা কিন্তু সে পারচেস করে নিয়ে আসবে। এখন এটা ক্যাপ্টেনের উপর খুবই মানে দায়িত্বটা থাকে যে ক্যাপ্টেন তার লেগ স্পিনারকে ব্যাক করেন কিনা, যে আমি লেগ স্পিনারটাকে আমি চাই। ক্যাপ্টেন, কোচ, মানে আমরা বা খুব শার্প যে কোচগুলোর কথাও বলি, ইনক্লুডিং খালেদ মাহমুদ, সুজন, তারপরে মোহাম্মদ সালাউদ্দিন, তারাও তো মনে হয় না একটু রিস্ক নিতে গেলে? এক্স্যাক্টলি, আপনার স্টেক তো অনেক কিছুতে থাকে, আপনার দলের জেতার একটা প্রেশার থাকে। ঢাকা লিগ তো সবচেয়ে প্রেশারের ক্রিকেট কিন্তু আমাদের ডোমেস্টিকে। এক্ষেত্রে এনসিএল, বিসিএল এ কিন্তু আরেকটু সুযোগ পাওয়া যেতে পারে যে লেগ স্পিনাররা যারা রয়েছে। ঢাকা লিগের কনটেক্সটে এবং আপনি ম্যান্ডেটারি করতে পারবেন না যে লেগ স্পিনার আপনাকে খেলাইতে হবে, তার জায়গাটা নিজের বের করে নিতে হবে, যেটা রিশাদ এখন করছেন কিন্তু। সো যত বেশি ম্যাচ খেলানোর সুযোগ হবে, লেগ স্পিনার এজ লেভেল অনেক থাকে। আমাদের সময়ও লেগ স্পিনার প্রত্যেক টিমে 2টা-3টা করে লেগ স্পিনার থাকতো, কিন্তু সমস্যা হচ্ছে যে ওই এজ লেভেলের পরে যে ডোমেস্টিক ক্রিকেটের গ্যাপটা, ওই গ্যাপে গিয়ে একটা প্লেয়ার ম্যাচ না খেলতে খেলতে তার কনফিডেন্স হারায় ফেলে লেগ স্পিনার থেকে ব্যাটসম্যান, যে কারণে আপনি শেষ পর্যন্ত ব্যাটসম্যানই হয়ে গেছেন। রাইট, এক্স্যাক্টলি, আমার লাইফ স্টোরিও সেম। কিন্তু তো আমাদের কনটেক্সটে লঙ্গার ভার্সন হচ্ছে কি আইডিয়াল একজন লেগ স্পিনারকে গ্রুম করানোর জন্য। এখন তার যদি সেই স্কিলটা থাকে টি-20-তে বা ওয়ানডেতে রান কন্টেইন করে বা পারচেস করার জন্য তার যে অ্যাবিলিটিটা, এটা ওই বোলারের উপর ডিপেন্ড করবে কিন্তু যে কিভাবে তিনি তার স্কিলটা ডেভেলপ করবেন। বাট লঙ্গার ভার্সন হলে কি যে লং টাইম বল করার সুযোগ পাবে, একটা সুযোগ আসবে তার ভুলগুলোকে শুধরে নেওয়ার। সো এদিক থেকে যদি ওই জায়গাগুলোতে একটু প্রমোট করা হয় লেগ স্পিনারদেরকে, আমরা একজন লেফট আর্ম রিস্ট স্পিনারও কিন্তু দেখেছি, সালাউদ্দিন ভাইয়ের ছেলে কিন্তু ডেবু করেছেন। তো ইটস অলসো আ ভেরি ফ্যাসিনেটিং থিং। চায়নাম্যান কিন্তু আমাদের দেশে রায়হান ভাই ফার্স্ট টাইম লিস্ট এ ক্রিকেটে ডেবু হয়েছে। সো এটা নতুন একটা ইনক্লুশন, বাট তাকে তো খেলতে দিতে হবে। চায়নাম্যান যদিও অনেক আগে লিন্টু ভাইরা ছিলেন, কিন্তু এই রিসেন্ট টাইমের মধ্যে আসলে আমরা জিনিসটা কেমন, মানে ওই জিনিসটা উনি কিভাবে দেখছেন যে মুশি, আপনি দুটি কথা বলেছেন আপনার কথা বলতে, লেগ রান কন্টেইন করা প্লাস লেগ স্পিনার। আপনি যদি মুস্তাক আহমদকে অ্যানালিসিস করেন, হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট লেগ স্পিনার্স, এবং রান কন্টেইন করার জন্য কিন্তু উইকেট টেকার থেকে রান কন্টেইন করার জন্য একটা ব্যাপারটা মুস্তাক আহমদের মধ্যে অনেক বেশি ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি একজন সাবকন্টিনেন্টাল লেজেন্ড। এই জিনিসটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, আপনি কি মনে করেন এই ব্যাপারটা? ডেফিনেটলি গ্রেট ইনক্লুশন। মানে আমাদের তো এরকম লেগ স্পিনার স্পেশালিস্ট লেগ স্পিনিং কোচ লাস্ট কবে ছিল আমাদের মনে পড়ছে না, আই ক্যান রিকল ইট। রাইট, তো এদিক থেকে ওনার এইবার ওয়ার্ল্ড কাপের রোলটা থাকবে যে তার প্রেজেন্সটা, তার অরাটা, তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। সাডেনলি তো গিয়ে ওয়ার্ল্ড কাপে তিনি চেঞ্জ করে দিতে পারবেন না কিছু, বাট তার যে এক্সপিরিয়েন্সটা ওয়ার্ল্ড কাপে বা একজন লেগ স্পিনার প্রেশার সিচুয়েশনে কি করা উচিত, এই জিনিসগুলো হয়তো মুস্তাক আহমেদ তার ওই সেই এক্সপার্টিসটা দিতে পারবেন। বাট লং রানে যদি মুস্তাক আহমেদকে আমাদের কাজে লাগাতে হয়, আমার মনে হয় যে ন্যাশনাল টিম থেকে বেশি ইম্পর্টেন্ট হাই পারফরম্যান্স ডেভেলপমেন্ট স্কোয়াড, এই জায়গাটায় যদি তাকে আমরা ইউজ করতে পারি, যে ন্যাশনাল টিমের কমিটমেন্ট যখন আছে তিনি থাকলেন, বাট অন্য সময় তিনি এসে একটা লেগ স্পিনিং ক্যাম্প। এই যে বিশ্বকাপ বলছি, বিশ্বকাপে কিন্তু বাংলাদেশের একটা সম্ভাব্য লাইন আপ দাঁড়িয়ে গেছে, এবং আমরা জিম্বাবুয়ে সিরিজে আমরা জানি যে আমরা অনুষ্ঠানের খুব শেষের দিকে চলে এসেছি, আমরা আসলে ওই দেখানোর চেষ্টা করবো। অলরেডি আপনি যাচ্ছেন যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসলে দৌড়ের ব্যাপারটা হয়েছে, এখন নিয়মিতই আমরা ইয়ে করবো। এই যে দলের একটা সম্ভাব্য রূপরেখা 15 জনের স্কোয়াডে আমরা এটা এনটিভিতে দিচ্ছি, সেখানেও ছিল ব্যাকআপ ওপেনার হিসেবে আসলে তানজিদ তামিম ঢুকে যাচ্ছেন। লিটন দাসের আর সৌম্য সরকার যদি ইনজুরি মুক্ত হয়ে যান, তাহলে হি উইল বি দ্য ব্যাকআপ ওপেনার। সেখানে তো অন্যান্য, মানে এই ইনক্লুশনটাকে আপনি কিভাবে দেখেন?
তার যে ওয়ার্ল্ড কাপের যে এইবারের ওডিআই ওয়ার্ল্ড কাপের এক্সপিরিয়েন্সটা তানজিদ হাসান তামিমের, তারপরে যেভাবে বিপিএলেও তিনি কিন্তু একটু কনফিডেন্সটা গেইন করেছেন। সো এদিক থেকে তো তাকে তো আমাদের ব্যাক করতে হবে। আমরাই বলি যে একটা প্লেয়ারকে সুযোগ দিলে এনাফ সুযোগ দেওয়া উচিত, তাকে ছিটকে যাতে না ফেলে দেই। তো সেই জায়গা থেকে যদি তাকে ব্যাক করতে হয়, তাকে ওই একদম খোলা জায়গায় তাকে ফেলে না দিয়ে তাকে যে ব্যাকআপ ওপেনার যেটা বললেন আপনি, ওটা তার জন্য একটা গুড অপশন হবে, যে তার রাইট টাইমটার জন্য তিনি প্রিপেয়ার হতে পারবেন। এবারের ওয়ার্ল্ড কাপে যেটা হয়েছে যে তাকে সবগুলো ম্যাচ খেলতে হচ্ছে কারণ ব্যাকআপ অপশন ছিল না। আই রিয়েলি ফেল যে তার একটা ব্রেক দরকার ছিল ওয়ার্ল্ড কাপের মাঝে। এই ধরনের সময় যখন ভালো সময় না যায় ব্যাটে, একটা দুটো ম্যাচ ব্রেক হলে তিনি বাইরে থেকে কিন্তু অ্যাসেস করতে পারেন নিজের খেলাটা। তো দিক থেকে হ্যাঁ, তানজিদ হাসান তামিম হাইলি প্রমিসিং ক্রিকেটার। হয়তো তার শুরুটা ভালো হয় না ইন্টারন্যাশনাল ক্রিকেটে, বাট হি হ্যাজ গট আ লট অফ ট্যালেন্ট। এর মধ্যে আমরা দেখছি যে বেশ কিছু রিশাদের সম্ভাব্য ইনক্লুশনটাও আছে 15 জনের স্কোয়াডে, কারণ চান্দিকা হাতুরু সিং এর ব্যক্তিগতভাবে। আর এইখানে ব্যাপারটা ছিল শামীম হোসেন পাটোয়ারি ঢুকে যাওয়া শুধুমাত্র একলা উনি ঢুকছেন ব্যাপারটা তা না, বা ব্যাকআপ প্ল্যান হিসেবে আফিফ হোসেন এবং শামীম হোসেন পাটোয়ারির মধ্যে একটা ব্যাপার আছে যে এই দুজনের একজন যাবেন, এটা একটা আমরা ধারণা পেয়েছি। এবং একই সঙ্গে 5 জন পেসার না খেলালে তানজিম সাকিবেরও যাওয়ার চান্স খুব কম, আর যদি যান তাহলে 5 জন পেসারের সঙ্গে সাইফুদ্দিনও যাবেন। হ্যাঁ, আর 5 জন পেসার না খেললে হয়তো আমরা ইউজুয়াল অ্যাটাকই দেখতে পাবো। তো সব কিছু মিলে আফিফ হোসেনের আর শামীম পাটোয়ারির এই যে ফেরত আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এই যে আমরা দেখছি যে দলে ফেরার সম্ভাবনা রয়েছে সাইফুদ্দিন আর আফিফ হোসেনের, মানে এইটাকে আপনি কিভাবে এমিলেট করবেন? আফিফের একটা অ্যাডভান্টেজ আছে শামীম হোসেনের থেকে, যে তার একটু অফ স্পিনিং একটা এবিলিটি আছে, বল করতে পারেন, হাত ঘোরাতে পারবেন। শামীম হোসেন কিন্তু তাকে দিয়ে একটা পিন হিটিং রোলের খেলার জন্য তাকে নেওয়ার একটা সুযোগ থাকবে, যে কিন্তু উনি খেলেই তো 7 নাম্বার 6 নাম্বার, রাইট, 10টা 12টা বল খেলবেন। তার রোল কিন্তু এরকম। আমরা কিন্তু সবসময় দেখি যে কত রান করলো, কতগুলো করলো। আপনার 7 নাম্বার ব্যাটসম্যান তো আপনার 200-300 রান করবেন একটা সিরিজে, সে হয়তো একটা ম্যাচে সর্বোচ্চ 30 রান করবে, বাট ওই 30 রানটা কিন্তু দলের জন্য খুব ইম্প্যাক্টফুল। এক্স্যাক্টলি, মানে আমাদের ক্ষেত্রে হয় যে আমরা শুধু কে সর্বোচ্চ রান করলো, কার স্ট্রাইক রেট কত, অনেক ক্ষেত্রে কিন্তু 100 স্ট্রাইক রেটেও কিন্তু একজন ব্যাটসম্যানের ওটা কিন্তু কার্যকরী হয় দলের জন্য। আপনি কোচকে গিয়ে জিজ্ঞেস করবেন, বলবে যে আই এম হ্যাপি উইথ হিজ পারফরম্যান্স। সো এই জায়গা থেকে আমরা উপর থেকে অনেক কিছু কমেন্ট করি, বাট প্লেয়ারের রোলটা জানাটা খুবই জরুরি। যেটা হাতুরু সিং এর একটা বেস্ট দিক হচ্ছে যে ম্যান ম্যানেজমেন্টের জন্য তানভীরের ইনক্লুশনটা যদি হয়ে যায় শেষ পর্যন্ত, যদি 5 জন পেসার না খেলানো না হয়, বিশেষজ্ঞ মানে বিশেষায়িত স্পিনার হিসেবে তাকে যদি না হয়, মানে এই পিকটাকে আপনি কিভাবে দেখবেন? তানভীর ইসলাম তো এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার বলতেই হবে, কিন্তু মানে লেফট আর্ম স্পিনার, মানে যদি লোকাল ক্রিকেট আপনি ডোমেস্টিকেই বলতে হবে, ইন্টারন্যাশনাল তো তার অত এক্সপেরিয়েন্স নাই। বাট এখন কথা হচ্ছে যে আপনার উইকেটগুলো কেমন হবে, এটা কিন্তু একটা ট্রিকি কোয়েশ্চেন। সবাই বলা হচ্ছে যে ওখানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ম্যাচই হয় না খুব একটা। আমরা এখন একটা নতুন সারফেসে খেলা হবে, লম্বা টুর্নামেন্ট, বাংলাদেশের কিন্তু 2টো খেলা ইউএসএ তে। সো মানে এখন কিভাবে ওই প্রত্যেক ম্যাচের জন্য কিন্তু আপনার একটা চক আউট করতে হবে। আমি গিয়ে 8টা-6টা ম্যাচ আছে, 6টা ম্যাচের জন্য আমি লাইন আপ করবো না। আমি নিঃসন্দেহে শিওর কোচ প্রথম ম্যাচে কার সাথে কিভাবে খেলবে, উইকেটটা কেমন হবে, তো 7 নম্বরে কে থাকতে পারে, ওই দিন 4 জন পেস বোলার খেলানো যায় কিনা, এই জায়গাগুলো থেকে। আর যেহেতু ওয়ার্ল্ড কাপের মতো জায়গা, আপনার ব্যাকআপ অপশন, একটা ওপেনিং ব্যাকআপ অপশন আপনার লাগবে, একজন উইকেট কিপার ব্যাকআপ অপশন আপনার লাগবে, এবং একজন পেস বোলিং ব্যাকআপ অপশন আপনার লাগবে। সো এক্ষেত্রে তারা কিভাবে টিমটা করে, এক্ষেত্রে একজন স্পিনার আমার মনে হয় ছেটে যেতে পারেন, যেহেতু সাকিব আল হাসানের মতো একজন প্লেয়ারের প্রেজেন্সটা থাকবে। রায়ান ভাই, মানে লাস্টের দিকে চলে এসেছি, যে ধরেন 2007 সাল থেকে যদি আমরা ওয়ার্ল্ড টি20 হিসাবটাকে ধরি, মানে 16 বছরে ধরেন 12টা 14টা যে কটাই খেলা হোক না কেন, বাংলাদেশের কিন্তু সাফল্য গতবারটাই বেস্ট। অস্ট্রেলিয়া আমরা লাস্ট মিনিটের দিকে চলে এসেছি, এইবার কি আপনি সম্ভাবনা দেখছেন যে মানে কানাডা সেই উত্তরটা দিয়ে দিয়েছেন? আসলে টি20তে রোল টেম্পোটা মেইনটেইন করা, শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা যেহেতু গ্রুপে আছে, এটা আসলে পার্টিকুলার ডেতে পার্টিকুলার ম্যাচে টেম্পোটা মেইনটেইন টু প্রেডিক্ট, কারণ জিম্বাবুয়ের বিপক্ষে খেলাটা মেইনটেইন করা, এবং আমাদের টিম ম্যানেজমেন্ট সেই টেম্পোটা, এটা রান 160 হলে একটা টেম্পো, 180 হলে একটা টেম্পো, 200 চেস করতে হলে আরেকটা টেম্পো, এই যে টেম্পোটা মেইনটেইন করা, আমার মনে হয় বাংলাদেশের প্লেয়ারদের এই জিনিসটায় ঘাটতি আছে। শুধু ক্রিকেট, উনি যেটি বললেন যে শুধু ব্যাট বলে শুধু রান করাটা স্ট্রাইক রেটটা ব্যাপার না, ওই দিন পার্টিকুলার ডেতে কি জিনিসটা কীভাবে কী করবে বাংলাদেশের, আমি নেতিবাচকভাবে দেখতে চাই না। কারণ নিউ সার্ভিসে খেলা হচ্ছে, একটা জিনিস যে নিউ সার্ভিসটা কিন্তু সবার কাছেই অজানা। রাইট, ইন্ডিয়া খেলুক আর পাকিস্তান খেলুক, যে যত বেশি তাড়াতাড়ি অ্যাডাপ্টেশনটা করে এবং কথা সেই টেম্পোটা মেনটেন করার এবিলিটিটা আত্মস্থ করবে, বাংলাদেশ সেখানে ভালো করবে, সেটাই আমার প্রত্যাশা। ঢাকা লিগ ভুলে যাচ্ছেন, অন ট্র্যাক, তাদের 22nd টাইটেলে তারা এগোচ্ছে এবং 12টা ম্যাচে আনবিটেন, দ্যাটস ফিনোমিনাল। আজকেও তারা জিতেছে, কিন্তু শেখ জামালকে হারিয়েছে, প্রাইম ব্যাংকে হারিয়েছে। ভালোভাবেই কিন্তু তারা এগোচ্ছে, এবং একটা টিম ঢাকা প্রিমিয়ার লিগের মতো
টুর্নামেন্টে 12টা ম্যাচ টানা জেতা এটা কিন্তু ফিনোমিনাল। মোহামেডানও আজকে জিতেছে, মাহমুদুল্লাহ রিয়াদ একটা ভালো ম্যাচ উইনিং নক খেলেছেন এবং মাইদুল ইসলাম অঙ্কন 100 করেছেন। সো হ্যাঁ শিরোপার দিকে তো আবাহনী যাচ্ছে, বাট এবার একটা ভালো লেগেছে যে মোহামেডানের একটু রাইজ দেখা গিয়েছে। আমরা কিন্তু গ্রুপ স্টেজে বলছিলাম যে বাট সুপার লিগে এসে আসলে ওইভাবে তারা ধরে রাখতে হকিতে মোহামেডান খেলুক আর না খেলুক, ফুটবল এবং হকিতে মোহামেডানের রাইজ হয়েছে এবার। বাট ক্রিকেটের 22 গজে মোহামেডানকে মোটামুটি সব অবস্থা দেখা যাচ্ছে। আসলে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্ত। আগামী সপ্তাহে ফিরে আসবো আবারও নতুন ক্রীড়াযজ্ঞের নতুন নতুন খবর নিয়ে, অ্যানালাইসিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালোই থাকুন।